আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকের টপিক হলো ডার্ট ফাংশন। বলে রাখি, এই লেকচারের মাধ্যমে আপনারা কিন্তু ডার্ট অ্যাডভান্স টপিকের জগতে প্রবেশ করেছেন। তো অ্যাডভান্স টপিক নাম শুনে ঘাবড়ে যাওয়ার দরকার নাই। আপনারা যারা আমার প্লেলিস্টের শুরু থেকে এই পর্যন্ত সবগুলো লেকচার যদি ফলো করে থাকেন তাহলে সমস্যা হওয়ার কথা না। তো শুরু থেকে এই পর্যন্ত যে টপিকগুলো আপনারা শিখেছেন, যেমন স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, ম্যাপ, লিস্ট, এগুলোই বারবার ধরে আমরা রিপিট করতে থাকবো। এগুলোই শুধু বারবার দেখতে থাকবেন। তবে টপিকগুলো অ্যাডভান্স টপিক হবে আর কি। তো যেমন তেমনই একটা টপিক, সেটা হচ্ছে ডার্ট ফাংশন। তো ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব, ফাংশনের সাথে পরিচয় হব, ফাংশনের কনসেপ্ট শেয়ার করব। তো বেশি ডিপে যাওয়ার চেষ্টা করবো না, জাস্ট ফাংশন কি, কিভাবে কাজ করে, ফাংশনের কাজটা কি, ফাংশনের উদ্দেশ্য কি, এগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চলেন তার আগে ফাংশনের কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাক। প্রোগ্রামিংয়ে এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের বারবার করতে হয়। যেমন ধরেন, আপনি দুটি সংখ্যা যোগ করবেন। তো দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যাজ ইউজুয়াল দুটি ইন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, রাইট? তো যেমন আমি ধরলাম ইন্ট এ নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, সেটার ভ্যালু দিয়ে দিলেন 5। আবার ইন্ট বি নামের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, সেটার ভ্যালু দিয়ে দিলেন, তাও ধরেন 6 দিয়ে দিলেন, রাইট? এখন এই দুটোকে যদি আপনি যোগ করতে চান তাহলে কি করলেন, আপনি ইন্ট নামের আরেকটি ভেরিয়েবল নিলেন, সেটার নাম দিয়ে দিলেন সাম, এবং এটাতে এ এবং বি কে যোগ করে তার সাথে অ্যাসাইন করে দিলেন, রাইট? অস্বাভাবিক কিছু নাই, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এখন ধরেন আপনি আবারও যোগ করলেন ভিন্ন দুটি সংখ্যা। তো ভিন্ন দুটি সংখ্যা আবার যোগ করবেন, ধরেন ইন্ট সি ইকুয়াল টু 7, ইন্ট সি ইকুয়াল টু 7, ইন্ট ডি ইকুয়াল টু 9। এই দুটো সংখ্যা এখন যোগ করবেন। তো কি করলেন, ইন্ট সাম 2 নামের আরেকটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবল নিয়ে সি প্লাস ভেরিয়েবল নিয়ে সেটাকে সি প্লাস ডি করে অপারেশনটা করলে। তো এখন কিন্তু আর ব্যাপারটা স্বাভাবিক থাকলো না, কারণ এটা আইডিয়াল কোডিং না। প্রোগ্রামিং কোডিং এর কনসেপ্টটি হলো যৌক্তিকভাবে সমস্যা সমাধান করা। এখন আপনি একটা সমস্যা সমাধান করতে আপনার কোড লিখতে হচ্ছে ভুরি ভুরি, এটা তো যৌক্তিক হলো না, তাই না? তো প্রোগ্রামিংয়ে এমন অনেক কাজই অনেক অনেক কাজই আছে যা আমাদের বারবার করতে হবে। এখন এই বারবার কোড না লিখে আপনি কি করলেন, একটা একটা সিস্টেম তৈরি করলেন বা একটা কোড ব্লক তৈরি করলেন। ওই কোড ব্লক কি করবে, শুধুমাত্র এই যোগের কাজ করবে। আপনি জাস্ট ইনপুট দিবেন। এক্স্যাক্টলি ওই কোড ব্লকটাই হচ্ছে ফাংশন। এক্স্যাক্টলি ওই কোড ব্লকটাই হচ্ছে ফাংশন। তো লেটস সে আমি যদি ক্যানভাসে আসি, ধরেন আপনি একটা বক্স তৈরি করলেন, এই বক্স দুইটা ভ্যালু হোল্ড করে, একটা ভ্যালু আরেকটা ভ্যালু হোল্ড করে। তো এখন এই বক্সের ভিতরে আপনি জাস্ট ইনপুট দিলেন, ধরেন 5, যখন যেটা দরকার 5 ইনপুট দিলেন, সেকেন্ড নাম্বারে ইনপুট দিলেন 6। এখন এই বক্সের কাজই হচ্ছে শুধু যোগ করা, রাইট? তো আপনি যখন ইনপুট দিবেন, ইনপুট দিয়ে সে কিন্তু এই অপারেশনটা করে ফেলবে। তো এখন এই বক্সটা আপনি একবার তৈরি করে ফেলছেন, এটাকে আপনার আবার এরকম একটা বক্স আর তৈরি করার দরকার নেই। এখন যখনই দুইটা সংখ্যা যোগ করবেন, তখন কিন্তু আপনি জাস্ট এই বক্সটাকে বারবার ইউজ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এটাই হচ্ছে এই বক্সটাই বা এই কোড ব্লকটাই হচ্ছে ফাংশন, এবং ফাংশন কোডের রিইউজিবিলিটি বাড়ায়। অর্থাৎ এই যে আপনি বক্সটা তৈরি করছেন বা ফাংশন যে তৈরি করছেন, এটাকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন, যেই উদ্দেশ্য তৈরি করছেন ওই উদ্দেশ্য হাসিল করার জন্য। তো তো চলেন এই বক্সটাই কিভাবে তৈরি করব বা এই ফাংশন কিভাবে তৈরি করব সেটা দেখে আসা যাক। এখন আপনারা কিন্তু ফাংশনের সাথে অলরেডি পরিচিত। হুম তো ফাংশন কয় ধরনের, কি কি, এগুলো আমরা এরপরের পার্টে বিস্তারিত আলোচনা করব। জাস্ট আজকে আমরা ফাংশনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। তো ফাংশনের সাথে কিন্তু অলরেডি আমরা পরিচিত। কিভাবে, এই যে এই মেইন ফাংশন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটা ফাংশনের বডি স্ট্রাকচার। বুঝতে পারছেন? তো এখন আপনাদের কাছে একটা বেসিক প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ফাংশনের ভিতরে কি কোড লিখতে হলে কোনো
নিয়ম কানুন আছে কিনা? অবশ্যই না, কোনো নিয়ম কানুন নাই। এতদিন পর্যন্ত এই যে আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করে আমরা কি করছিলাম? এই যে এ- এই যে স্ট্রিং, ইন্টিজার, ডাবল, বুল, এগুলো আমরা যেভাবে করছিলাম সেইভাবে, এই যে একটা ফাংশনের ভিতরে মেইন কিন্তু একটা ফাংশন। তো এই মেইন ফাংশন কিন্তু সিস্টেমের ফাংশন, এটা কিন্তু আমরা তৈরি করি না, এটা সিস্টেম আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো ফাংশনের অনেক ধরন আছে, ওগুলা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা জাস্ট আজকে বেসিকটুকু পড়াশোনা করি। তো এটা হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার। হুম, তো ফাংশনের স্ট্রাকচারে কি কি থাকতেছে? এই যে ভয়েড নামের একটা কিওয়ার্ড থাকতেছে। তো এটা হচ্ছে ফাংশনের নাম। এটা হচ্ছে ফাংশনের নাম, এবং এটা হচ্ছে যে ফাংশনের বডি বা প্যারামিটার বডি, এটার ভিতরে প্যারামিটার যাবে, রাইট? আর এটা যে ফুল ফাংশনের কোড ব্লক, এটার ভিতরে আমরা মেন কোডগুলো আমরা লিখবো। তো একটা নতুন ওয়ার্ড আপনারা শুনলেন, সেটা হচ্ছে প্যারামিটার। আরেকটা নতুন ওয়ার্ড শুনেন, সেটা হচ্ছে রিটার্ন টাইপ। তো প্যারামিটার, রিটার্ন টাইপ, এগুলো সব আস্তে আস্তে জেনে যাবে। এগুলো বোঝার বিষয় আছে, হুট করে বুঝে যাবেন না। তো এটা হচ্ছে যে একটা ফাংশন, রাইট? এটা হচ্ছে যে একটা ফাংশন। তো আমি এগুলো কেটে দিই। এই যে এটা হচ্ছে যে মূলত একটা ফাংশনের বডি স্ট্রাকচার। এখানে ফাংশনের টাইপ থাকবে, অর্থাৎ ফাংশনের টাইপ আমরা যেমন পড়াশোনা করেছিলাম ভেরিয়েবল এবং ডাটা টাইপে পড়াশোনা করেছিলাম, স্ট্রিং ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ডাবল ডাটা টাইপ, এক্স্যাক্টলি ফাংশনেরও ডাটা টাইপ হতে পারে। এখন এখানে আপনি চাইলে স্ট্রিং ডাটা টাইপও দিতে পারেন ফাংশন, অর্থাৎ ফাংশন স্ট্রিং ডাটা টাইপ হতে পারে, ফাংশন ইন্ট ডাটা টাইপেরও হতে পারবে, ফাংশন ডাবল ডাটা টাইপেরও হতে পারবে, ফাংশন চাইলে লিস্ট টাইপেরও হতে পারবে, ফাংশন চাইলে ম্যাপ টাইপেরও হতে পারবে। তবে যে টাইপের হবে সে টাইপের আপনাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন আসি, ফাংশন ধরেন আপনি কোনো টাইপই চান না, আপনি একটা জেনেরিক টাইপ চান, ওইটা জাস্ট মাত্র ভয়েড লিখে দিলে এটা একটা সিম্পল ফাংশন হয়ে যাবে। তো ফাংশনের ধরন কি এটা আমি আবারও বলতেছি, আমরা নেক্সট পার্টে পড়াশোনা করব। তো এইটাই হচ্ছে তো মূলত একটা ফাংশনের স্ট্রাকচার। এখানে ফাংশনের টাইপ থাকবে, এখানে ফাংশনের নাম থাকবে, এবং এগুলো হচ্ছে প্যারেন্থিসিস। তো এটাই ফাংশনের টাইপ। এখন আমি যেটা বলতেছিলাম, আমরা ধরেন এটা তো সিস্টেমের ফাংশন, তো আমরা ফাংশন একটা তৈরি করতে পারি। যেমন আমরা ভয়েড কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দিয়ে আমাদের মাই ফাংশন নাম একটা দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, দিয়ে আমরা ফাংশনের বডি দিয়ে দিলাম। এখন আমাদের ফাংশন তৈরি করা হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি এটা আমাদের ফাংশন। তো ফাংশন মূলত দুই ধরনের, থিওরিটিক্যাল যদি আপনারা পড়াশোনা করেন তখন জানতে পারেন ফাংশন দুই ধরনের। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আরেকটি হচ্ছে ইনবিল্ট ফাংশন। তো ইনবিল্ট ফাংশন হচ্ছে যে সিস্টেম যে ফাংশন তৈরি করে দিবে, আপনি জাস্ট ব্যবহার করতে পারবেন, ওইটা হচ্ছে ইনবিল্ট ফাংশন। তো ইনবিল্ট ফাংশনের উদাহরণ হচ্ছে যে মেইন ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে আমরা যারা কোডার অর্থাৎ ডেভেলপার, যারা কোডিং করি, যারা ফাংশন তৈরি করি, এটাই হচ্ছে মূলত ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা ফাংশন আমরা তৈরি করেছি, এটাই মূলত ইউজার ডিফাইন্ড ফাংশন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যত ফাংশনই তৈরি করেন না কেন, প্রোগ্রাম কিন্তু মেইন ফাংশনকেই এক্সিকিউট করবে। অর্থাৎ মেইন ফাংশনের বডিতে যা যা থাকবে এগুলো এক্সিকিউট করবে। এর বাইরে যা কিছু করেন না কেন, যা কিছু আপনি দুনিয়ার যত হাবিজাবি কোড লেখেন না কেন, একটাও এক্সিকিউট করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি এই মেইন ফাংশনের ভিতরে ওই জিনিসটার একটা ইনস্ট্যান্স তৈরি করেন, ততক্ষণ পর্যন্ত ওই বাইরের লেখা কোডগুলো সে এক্সিকিউট করবে না। তো এখন ফাংশন তৈরি করার পরে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ফাংশন তো তৈরি করেছি, তো ফাংশনকে কল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কল করবেন না ততক্ষণ পর্যন্ত এই ফাংশন কাজ করবে না। তো এখন আমরা ফাংশন তৈরি করেছি, ফাংশন আমি যদি আবার দেখাই, ভয়েড দিব, ভয়েড দিয়ে ফাংশনের নামটা দিব, এটা হচ্ছে যে ফাংশন নেম। তো ফাংশন নেমের রুলসগুলো হচ্ছে ভেরিয়েবল নামকরণের রুলসের মতোই। তো ভেরিয়েবল নামকরণের রুলস কি আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন, তো এগুলো নিয়ে আর আমি কথা বলছি না। তো এটা ফাংশনের নাম দিলাম, দেওয়ার পরে ফাংশনের প্যারেন্থিসিস হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তো ফাংশন, আমরা দুইটা ফাংশন তৈরি করেছি। তো এখন আমরা শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম কনসেপ্টের মধ্যে যোগ করা, তো চলেন আমরা যোগ করব। তো আমরা অ্যাজ ইউজুয়াল দুইটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে ধরেন ইন্ট এ প্লাস
বি, ইন্ট এ প্লাস বি, সরি ইন্ট এ ইকুয়াল টু 5 দিলাম, ইন্ট বি ইকুয়াল টু 6 দিলাম, রাইট। এখন এটাকে আমরা যোগ করে দিব, ইন্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি, রাইট। তো এখন আমরা তো ফাংশন, আমরা কনসেপ্টে পড়াশোনা করেছিলাম কি ফাংশন কোডের রিইউজিবিলিটি বাড়ায়। তো বলতে পারতেছেন এখন এখানে যদি আমরা ভ্যালু দিয়ে দিই তাহলে রিইউজ কিভাবে হবে, এক্স্যাক্টলি এখন আসতেছি আমরা। তো এখন আমরা একটা ফাংশন তৈরি করব যেটা যোগের কাজ করবে, শুধুমাত্র কিসের কাজ করবে, যোগের কাজ করবে। তো এখন আমরা কি করতে পারি, ফাংশনের প্যারামিটারে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। আমি আজকে আপনারা কোনো প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন, কনসেপ্টগুলো মাথায় গ্যাদার করবেন, রাইট। তো চলেন ফাংশনের প্যারামিটারে আমরা এই দুইটা ইনপুট, আমাদের যতগুলো ইনপুট লাগবে ওই ইনপুটগুলো আমরা পাস করে দিই, ওই ইনপুটগুলো আমরা পাস করে দিই। যেমন ইন্টিজার, এখানে প্যারামিটার আর কিছু না, ভেরিয়েবল, জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা, আর প্যারামিটার একই কথা। তো ইন্ট এ, আমি এখানে কোনো ভ্যালু দিব না। তো আরেকটা, যখন একটা প্যারামিটার দিবেন, আরেকটা প্যারামিটার দেওয়ার আগে কমা দিয়ে দিবেন। তো এখানে সেমিকোলন দেওয়ার দরকার নেই, সেমিকোলন এখানে অ্যাকসেপ্টেবল না। তো ইন্ট বি, আমাদের আমরা এই দুইটা সংখ্যাই তো যোগ করতে চাই, রাইট। তো ইন্ট এ এবং ইন্ট বি নামের আমরা প্যারামিটার পাস করে দিলাম। তো এই দুইটাকে আমরা এখন কেটে দিতে পারবো, কেটে দিয়ে এই যে এ এবং এ বি এটাকে আমরা যোগ করে দিয়েছি এই ফাংশনের ভিতরে যোগ করে এই সামের ভিতরে আমরা রেখে দিয়েছি, অথবা আমরা ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারবো। তো ডিরেক্ট প্রিন্ট না করে আমরা এই সামটাকেই প্রিন্ট করে দিচ্ছি, রাইট। এখন আমরা এমন একটা কোড তৈরি করেছি, এমন একটা ব্লক তৈরি করেছি যেটা শুধুমাত্র যোগের কাজ করবে এবং এটাকে বারবার আমরা কল করতে পারবো। তো চলেন কিভাবে কল করে সেটা দেখে নেওয়া আসা যাক। তো মেইন ফাংশনের ভিতরে আমাদেরকে কল করতে হবে, মেইন ফাংশনের ভিতরে কল করতে হবে। তো মাই ফাংশন আমরা কল করলাম, কল করে যে দেখতে পাচ্ছেন মাই ফাংশন, মাই লেখার পরে বা এম লেখার পরে আপনাকে সাজেশনে দেখাবে এই যে সেই দুইটা জিনিস এক্সপেক্ট করে, একটা হচ্ছে ইন্ট এ আর একটা হচ্ছে ইন্ট বি। এই যে আমরা এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দিছি। তো একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি প্যারামিটার দিবেন তখন আবার যখন কল করবেন ফাংশনটাকে, ওই প্যারামিটার দুটোকে পাস করে দিতে হবে। তো প্যারামিটার এগুলো আপাতত ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট দেখে থাকেন ফাংশনের উদ্দেশ্যটা কি। তো মাই ফাংশনটাকে কল করলাম, কল করে এ এর জায়গায় 5 দিব, আমি বি এর জায়গায় 6 দিব, 6 করে এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো 11 যোগ করেছি, 11 যোগ করেছি। তো এখন আমরা এই ফাংশনটাকে বারবার যতবার কল করবো ততবারই সে যোগ করবে। তো এখন আমরা জাস্ট সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিব, প্রত্যেকবার কল করার সময় সংখ্যাগুলোকে আমি ধরেন এখানে আমি দিলাম 8, এখানে দিলাম আমি 100 দিলাম, রাইট। এখন সে এই যে সে যোগ করবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা একটা মেশিন তৈরি করেছি, ওই মেশিনটা কি করবে, জাস্ট যোগ করবে। ওই মেশিনটাকে আমরা ডেকে জাস্ট আমরা সংখ্যাগুলো দিয়ে দিব, ওই সংখ্যাগুলো সে যোগ করে আমাদেরকে দিয়ে দিবে, দেখতে পাচ্ছেন ফাংশনের কাজ কত আমাদের এখানে। এখন আমরা যদি এটা ফাংশন ছাড়া করতে চাইতাম তাহলে আপনি নিজেই চিন্তা করেন, এতদিন যে লেকচারগুলো ফলো করেছেন ওইটার উপরে, নলেজের উপর বেস করেই আপনি চিন্তা করেন যে এই ফাংশনের ভিতরে আমরা যে কাজটা করেছি এই কাজটা যদি আমরা ফাংশন ছাড়া করতে চাইতাম তাহলে কতগুলো কোড আমাদের এক্সট্রা লিখতে হতো। তো এখন আমরা আরেকটা জিনিস উপলব্ধি করতে পারি, ফাংশন কোড ক্লিন কোড করে, অর্থাৎ ফাংশন কোড কমায়, রিইউজিবিলিটি বাড়ায়, কোডের মেইনটেনেন্স করতে সাহায্য করে। তো এগুলোই হচ্ছে মূলত ফাংশনের কনসেপ্ট। আগামী পর্ব থেকে আমরা ফাংশনের কিছু থিওরিটিক্যাল ব্যাপার-স্যাপার পড়ব এবং ফাংশন নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব। তো আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।